খুব কম বয়সে মানে মোবাইল মানে বাবা বিদেশ থাকছে মোবাইল পাঠিয়ে দিচ্ছে, বাবা চাকরি করছে, ভালো একটা কিছু করছে, ছেলে মেয়ে খুব কম বয়সে মোবাইল পেয়ে যাচ্ছে। তো যে কারণে তাদের ওই যে লাইফে কষ্টটা না দেখা তাদেরকে মানে ভালো কিছু করার জন্য আমার মনে হয় উদ্বুদ্ধ করছে না। শিক্ষার যে বেসরকারিকরণ যেটা আছে, ধরুন কোথাও বাইরে গিয়ে বিএ ট্যাডের মতো যে কোর্সগুলি করে আসছে, সেক্ষেত্রে কি কোথাও প্রভাব ফেলছে কিনা? যথাযথ সম্মান কি শিক্ষকরা পাচ্ছেন কোথাও? আগে যেমন আপনারা দিয়ে এসেছিলেন, এখনকার জেনারেশন সেভাবে দিচ্ছে কিনা? শিক্ষার একটা পার্টি কিন্তু সমাজসেবা। আমরা যদি শিক্ষা আমরা জ্ঞানের আলোর দিকে ছাত্রছাত্রী বা আমাদের যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি, পাশাপাশি সমাজসেবাটা কিন্তু আমাদের শিক্ষারই পার্ট। পড়াশোনা দুটোকে ব্যালেন্স করে আগেকার পড়াশোনা চলতো, এখন সময় মোবাইল অ্যাপস বা মোবাইল গেমগুলিতে আসক্ত বাচ্চারা। সেক্ষেত্রে মাঠের খেলাধুলা কিন্তু টোটালি তারা করছেন না। সেই বিষয়ে পড়াশোনা কি কোনো রকম ব্যাঘাত ঘটে কিনা? আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি প্রীতম। আমার সাথে আজ যে ব্যক্তিত্ব রয়েছেন, তিনি একাধারে যেমন সোনামুড়ার গর্ব শিক্ষক এবং অন্যধারে তিনি সামাজিক ব্যক্তিত্ব। বুঝতেই পারছেন কার কথা বলছি। শ্রদ্ধেয় শিক্ষক কবির হোসেন মহাশয় রয়েছেন আমাদের সাথে। আমরা প্রথমে স্যারকে ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাবো। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। অসংখ্য ধন্যবাদ ত্রিপুরা টিভির সমস্ত দর্শকদের এবং আমার মতো ক্ষুদ্র ব্যক্তিত্বকে আপনারা গুরুত্ব দিয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, প্রথমে জানতে চাইবো, সামাজিক ব্যক্তিত্বের পাশাপাশি আপনি শিক্ষক হিসেবে প্রসিদ্ধ সোনামুড়ায়। আপনার এই শিক্ষকতার জীবনে কিভাবে আসা? আসলে আমার যখন আমি 11-12-এ পড়ি তখন থেকেই আমার শিক্ষকতার পেশাটাকে খুব ভালো লাগতো এবং ওই সময় থেকে আমি ভাবতাম যে আমি জীবনে যাই করি না কেন আমার মূল টার্গেটটা থাকবে শিক্ষা লাইনে আসা এবং এই সমাজের যারা আছে তাদের পাশে দাঁড়ানো। এটি আমার শুরু থেকেই ইচ্ছা ছিল, ওইখান থেকে কিন্তু আসলে মূলত এখানে আসা। যদি জানতে চাই, শিক্ষকতার পাশাপাশি সামাজিক যে কাজকর্মগুলি করেন, কিভাবে দুটোকে ব্যালেন্স করেন? আসলে দুটোর মধ্যে ব্যালেন্স না, আসলে শিক্ষার একটা পার্টি কিন্তু সমাজসেবা। আমরা যদি শিক্ষা আমরা জ্ঞানের আলোর দিকে ছাত্রছাত্রী বা আমাদের যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করি, পাশাপাশি সমাজসেবাটাও কিন্তু আমাদের শিক্ষারই পার্ট। আমরা যে সমাজকে কল্পনা করি সেই সমাজেরই একটা অঙ্গ শিক্ষা এবং সমাজসেবাটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির আভ্যন্তরীণ একটা বিষয় আছে। হয়তো সময় এবং পরিস্থিতির কারণে আমরা অনেকে মানে করতে পারি না, অনেকের মনে ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আমরা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করি আর কি, অতটুকুই। স্যার, আপনি 90 দশকের ছাত্র, 90 দশকের ছাত্র হিসেবে বলা যায়। ওই সময়কাল পর্যন্ত আপনি যেভাবে পড়াশোনা করেছেন, বর্তমান সময়ে যে ডিজিটাল বলুন বা সভ্য সমাজ বলুন, সেই ক্ষেত্রে পড়াশোনার কিরকম ফারাক লক্ষ্য করছেন? আসলে ডিজিটাল যে ব্যাপারটা সেটা আসলে আমাদের ভালোর জন্যই কিন্তু এসছে। আমরা যদি লক্ষ্য করি যে টেকনোলজি যদি আমরা সঠিক করতে ব্যবহার করি তাহলে এটা কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে বলো, স্বাস্থ্য এবং অন্য সব ক্ষেত্রে কিন্তু টেকনোলজিটা আমাদের ভালোর জন্যই আমরা ব্যবহার করতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে উদ্দেশ্যে এটা এসছে আমরা ওইটাকে ওরকমভাবে ব্যবহার করছি না। আমাদের সময়কালে আমরা ছাত্র হিসেবে আমরা পড়াশোনাটাকে যতটুকু গুরুত্ব দিয়েছি বা আমরা যতটুকু গুরুত্ব সহকারে পড়াশোনা করেছি, এখন ছাত্রছাত্রীরা মানে পড়াশোনাটাকে ওরকম ভাবে নিচ্ছে না। এবং আমি বিশেষত লক্ষ্য করি আর কি যে যে মোবাইল ব্যবহারটা সঠিকভাবে হচ্ছে না এবং পড়াশোনার যে ব্যাপারটা সেটাকে গুরুত্ব না দিয়ে আমরা মোবাইলটাকে অন্য কাজে বেশি ব্যবহার করছি। তো এই জন্য যেটা আমাদের মূল উদ্দেশ্য একজন ছাত্রের থাকা উচিত ছিল সেটা বেশিরভাগদের মধ্যে আমরা লক্ষ্য করছি না আর কি। যেমন আমি একটু লম্বা করেই বলছি যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা লক্ষ্য থাকে, কিন্তু যে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি আমাদের মধ্যে যারা এক একজন, কেউ ডাক্তারের জন্য, কেউ ইঞ্জিনিয়ারিং জন্য, কেউ টিচার বা কেউ কিছু একটা করবো, এরকম একটা লক্ষ্য ছিল। কিন্তু তো আমি দেখছি আর কি এখন যারা আছে মানে বিশেষত ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে ওই লক্ষ্যটাই কাজ করছে না যে জীবনে একটা কিছু করতে হবে। প্রত্যেকে মানে উদাসীন ভাবে এই চললাম করলাম যতটুকু হলো, এরকম একটা মনোভাব আর কি। তো জীবনে যে একটা লক্ষ্য থাকা, এই লক্ষ্যটা এখনকার ছাত্রদের মধ্যে মানে আমরা দেখছি না আর কি। আর তার একটা কারণও আছে, কারণটা আমি যতটুকু আমার ব্যক্তিগত মনে করি যে আমরা যারা পড়াশোনা করেছি আমাদের সময়গুলোতে আমরা কিন্তু লাইফে অনেক কষ্ট দেখেছি। কিন্তু অনেক কষ্ট করে আমরা, যেমন বাবার সঙ্গে জমিতে কাজ করে তারপরে স্কুলে গিয়েছি, প্রাইভেট মানে অনেক কষ্ট করে পড়েছি আমরা। তো ওই কষ্টটা কিন্তু আমাদেরকে জীবনে কিছু করার জন্য উদ্বুদ্ধ করেছিল। কিন্তু এখন আমাদের পরবর্তী যারা আছে, আমাদের ছোট ভাইরা বা আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, ওরা কিন্তু মানে ওই কষ্টটা আগের মতো দেখছে না। কিন্তু আগে এরকম ছিল, আমাদের বাবা বা আমাদের মারার সময়ে ওনারা
দেখা যাচ্ছে 3 বেলা ভাতও খেতে পারতেন না, খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়েছে, আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। কিন্তু আমাদের পরবর্তী যারা আমাদের ছোট ভাই বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে, এই কষ্টটা তারা দেখছে না, যে কারণে তাদের খুব কম বয়সে মানে মোবাইল, মানে বাবা বিদেশ থাকছে মোবাইল পাঠিয়ে দিচ্ছে, বাবা চাকরি করছে, ভালো একটা কিছু করছে, ছেলে মেয়ে খুব কম বয়সে মোবাইল পেয়ে যাচ্ছে। তো যে কারণে তাদের ওই যে লাইফে কষ্টটা না দেখা তাদেরকে মানে ভালো কিছু করার জন্য আমার মনে হয় উদ্বুদ্ধ করছে না আর কি। এই জন্য আমাদের গার্ডিয়ানদের উচিত যে যে কোনো ভাবে আমরা তাদেরকে মানে জীবনে কিছু করার জন্য উদ্বুদ্ধ করা, এবং বিভিন্ন সময়ে তাদেরকে এই যে সমস্যাগুলা জীবনের, এগুলা তাদেরকে উপলব্ধি করতে দেওয়া। মোবাইলের যে বিষয়টা, ধরুন আপনি একজন শিক্ষক, আধুনিক সমাজে মোবাইলের গুরুত্ব কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা পার্ট। তো সেক্ষেত্রে ছাত্রদেরকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা দরকার, কোন কোন ক্ষেত্রে অ্যাভয়েড করা দরকার বলে মনে করছেন? আমি মনে করি যে এখন বাচ্চাদেরকে বিশেষত মানে অন্তত পক্ষে মাধ্যমিক পর্যন্ত তাদের থেকে মোবাইলটা দূরে রাখা, কারণ এই সময়ের বাচ্চাদের মধ্যে মানে মোবাইল সম্পর্কে, মোবাইলের যে ভালো এবং খারাপ দিকটা, এটা কিন্তু তাদের মধ্যে মানে ওইরকম পরিমাণে তারা বুঝবে না আর কি। তো 11-12 গেলে এখন সায়েন্স বা অন্যান্য সাবজেক্টে যারা পড়ে, এখন মানে হোয়াটসঅ্যাপের নোটসের বিভিন্ন ব্যাপারটা থাকে, তো এই জন্য তারা মোবাইল ব্যবহার করবে। তবে আমরা গার্ডিয়ান যারা আছি, আমরা একটা নির্দিষ্ট মানে মোবাইলের ব্যবহারটা একটু লক্ষ্য রাখা, যে বাচ্চা কোন সময় মোবাইলটা ব্যবহার করছে, এবং প্রয়োজন বোধে আমি বাচ্চাদেরকে মোবাইল দেবো, কিন্তু একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেয় যে তুমি এই সময় তোমার পড়ার সময়, এই সময় তুমি মোবাইল দেওয়া হবে না, তুমি পড়ার ফাঁকে তোমরা এই সময়ের মধ্যে মোবাইল পাবে। এবং মোবাইলটা যে সে ব্যবহার করছে, বাবা মা হিসেবে আমরা তার মোবাইলটা দেখা, যে আসলে সে গুগলে কি চার্জ করছে, সে ইউটিউবে কি দেখছে, সে মোবাইলে কি করছে, এগুলো আমাদের লক্ষ্য রাখা। বাচ্চা মোবাইল ব্যবহার করুক, 11-12 বাচ্চারাও, কিন্তু তার মোবাইলটা আমার রাখতে হবে, মানে লক্ষ্য রাখতে হবে সে কি করছে, এটা আমাদের গার্ডিয়ানদের মূল ভূমিকা রাখতে হবে। সেক্ষেত্রে কি স্কুলগুলি কোন রকম পদক্ষেপ নিতে পারে, বা যারা শিক্ষক রয়েছেন তারা কি সরাসরি কোন রকম পদক্ষেপ নিতে পারে কিনা? না, এমনিতে তো স্কুলগুলোতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, আমি যতটুকু জানি অল ওভার ত্রিপুরাতে মোবাইল ব্যবহার নিষিদ্ধ স্কুলগুলোতে। তো স্কুলের স্যার বা ম্যাডামরা আমরা যারা আছি, আমরা বরাবরই কিন্তু এগুলো বলার চেষ্টা করি। আমরা এখন মানে ক্লাসগুলোতে বা বিভিন্ন সময়ে ছাত্রদেরকে মোবাইলের যে ব্যবহারের ফলে যে তাদের যে অনেকের যে লাইফ নষ্ট হচ্ছে, এগুলো কিন্তু আমরা বলি। কিন্তু দেখা যায় একটা অংশ টিচারদের মানে কথায় উদাসীন থাকে, তারা মানে এখন মানে সময়ের বিবর্তন আসে। একটা বিষয় আমরা লক্ষ্য করি আর কি, যে আগে যেরকম আমরা স্যার ম্যাডামদেরকে যতটা ওইরকম ভাবে মানে গুরুত্ব দিতাম বা ভয় পেতাম, ওরকম আমরা করি না। আর এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি যে এখন আমাদের যে ছাত্রছাত্রীরা আছে, তারা মানে পড়াশোনার যে এই যে একটা গুরুত্বটা আমি যেটা বললাম, ওই গুরুত্বটা না থাকার ফলে তাদের মধ্যে এই জিনিসটাও মানে প্রভাব ফেলছে না আর কি। তো স্যার ম্যাডামরা বলার চেষ্টা করেন, বরাবরই বলার চেষ্টা করেন, তো এর মধ্যে যারা গুরুত্ব দেয় তারা কিন্তু লাইফে কিছু করতে পারছে, আর কিন্তু যারা গুরুত্ব দিচ্ছে না আস্তে আস্তে কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সে জায়গার মধ্যে দাঁড়ায় যে স্যার, বর্তমান সমাজে আপনারা যখন ছাত্র ছিলেন তখন মারধরের একটা বিষয় ছিল, প্রহার করতেন শিক্ষকরা, যাতে করে আপনারা উপলব্ধি করছেন এখন সময়, কিন্তু এই জিনিসটা স্কুল থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে বা কোথাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো এই ব্যাপারে কি বলবেন? না, আসলে মানে মারের যে বিষয়টা, মানে আমি যতটুকু বুঝি আর কি, যে মারের মাধ্যমে বাচ্চাদেরকে মানে ঠিক লাইনে আনা যাবে, ব্যাপারটা এরকম না। আমি এখনো দেখি স্কুলের মধ্যে আমাদের স্যার বা ম্যাডামরা যারা আছেন, বা যারা আমাদের স্যার বা ম্যাডাম ছিলেন আর কি, সবাই কিন্তু মেরে আমাদেরকে যে লাইনে নিচ্ছে, ব্যাপারটা এরকম না। অনেক স্যার ম্যাডামরা মানে আছেন যে ওনারা অনেক ভালো ভালো মানে মানে কথার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে আমাদের অনেকের জীবনে পরিবর্তন এনে দিয়েছেন। তার পাশাপাশি অনেক স্যার ম্যাডামরা যখন দেখছে কেউ একটু বেশি দুষ্ট, তাকে বিভিন্নভাবে মানে শাসন বা ভয় দেখিয়ে বা বিভিন্নভাবে মানে যাকে ভয় দেখানোর মাধ্যমে, কিছুটা শাসন করার মাধ্যমে করছেন, এর মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের পরিবর্তন হচ্ছে না, এমন না, আজকের দিনেও পরিবর্তন হচ্ছে। এবং আমাদের স্যার ম্যাডামরা ধৈর্য সহকারে অনেকেই করছেন। আমি আজকের দিনও ব্যক্তিগতভাবে লক্ষ্য করি অনেক স্যার ম্যাডামরা, যে যেমন আমি যে স্কুলে আছি বা আমাদের পার্শ্ববর্তী যে বিভিন্ন স্কুলগুলোতে যারা স্যার ম্যাডামরা আছেন, অনেকেই দেখছি যে গুরুত্ব দিয়ে করছেন বিষয়টা, আর যার ফলে কিন্তু অনেক স্টুডেন্টের লাইফে পরিবর্তন আসছে, এটাও সত্য। একদিকে পরিবর্তন আসছে, অন্যদিকে স্যার যথাযথ সম্মান কি শিক্ষকরা পাচ্ছেন কোথাও? আগে যেমন আপনারা দিয়ে এসেছিলেন, এখনকার জেনারেশন সেভাবে দিচ্ছে কিনা? সম্মান দিচ্ছে না বললে ভুল হবে, কারণ এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সম্মান দিচ্ছে না। হ্যাঁ, তবে মানে স্টুডেন্টদের মধ্যে একটা অংশের মধ্যে এখন মানে যে আমরা যেরকম স্যার ম্যাডামকে যেরকম ভাবে গুরুত্ব দিতাম আর কি, গুরুত্বটা একটু কমে গেছে। সম্মান স্টুডেন্টরা দেয় না এমন না, আমরা ব্যক্তিগতভাবে তো দেখি যে স্টুডেন্টরা সম্মান করে, কিন্তু এক্ষেত্রে কিছুটা পরিবর্তন যেটা, সেটা হচ্ছে যে পরিবেশের জন্য। পরিবেশটা এই কারণে আমি বলবো, আমরা স্যার ম্যাডাম যারা আছে আমাদের লাইফেরও কিছু মানে আমরা কিছু পরিবর্তন এমন নিয়ে এসেছি যে আমরাও তাদের কাছে প্রশ্নবোধক।
এই জন্য আমি যখন আমার স্টুডেন্টের কাছ থেকে সম্মান আশা করি, আমার লাইফস্টাইল, আমার কথাবার্তা বা আমার যে বিষয়টা আছে ওইটাও কিন্তু ওইরকম হতে হবে আর কি। এই জন্য আমাদের যারা আমরা স্যার ম্যাডাম যারা আছি, আমাদেরও যে যে বিষয়গুলো আমাদের মনে হয় মানে পরিবর্তনের প্রয়োজন, আমরা মানে ঠিকঠাক ভাবে হচ্ছে না, আমি আসলে কোনো স্যার বা ম্যাডাম কিরকম ভাবে বলতে চাচ্ছি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর কি যে আমরা স্যার ম্যাডামরাও আমাদের জীবনে এমন কিছু পরিবর্তন আনছি যার ফলে ছাত্রছাত্রীরাও আমাদেরকে একটু প্রশ্নবোধকের মধ্যে রাখছেন। আমরা আমাদের এগুলোতে পরিবর্তন করতে হবে, পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব। আমরা সব ছাত্রছাত্রীর জীবনে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যেতে হবে যে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব। আমাদের কথায় যদি 100 স্টুডেন্টের মধ্যে যদি 20 জন স্টুডেন্টের লাইফে পরিবর্তন হয়, 30 জন স্টুডেন্টের লাইফে পরিবর্তন হয়, এটা আমাদের সার্থকতা। সবাই পরিবর্তন আমরা করতে পারবো না, কিন্তু আমাদের চেষ্টাটা আমরা কিন্তু অব্যাহত রাখতে হবে। একটা সময় ছিল চাপহীন পড়াশোনা স্টুডেন্টরা করতো, এখন বর্তমান সিলেবাস বা বর্তমান যে প্রযুক্তিবিদ্যার মধ্যে কিছুটা চাপ সৃষ্টি থাকে মানসিকভাবে ছাত্রছাত্রীদের উপর। এটাকে এড়িয়ে যাওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেন টিচার হিসেবে? আমি এতটুকু বলছি যে আসলে আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমার একটু মানে নিজেরও খারাপ লাগে যে যে একটা বাচ্চা যখন খুব ছোট বয়সে তার উপর একটা প্রেশার দেওয়া হয়, বিশেষত আমরা যারা গার্ডিয়ানরা আছি, যে আমার বাড়িতে যে মেয়েটা আছে, দেখা গেল সে মাত্র ক্লাস 1-এ পড়ে, তাকে রাত্র 10টা পর্যন্ত 12টা পর্যন্ত বসিয়ে রাখতে হবে, তার মানে মানে পড়াইতেই হবে, এরকম একটা ভাব, যে এটা আমার কাছে একটু প্রশ্নবোধক। এই কারণে প্রশ্নবোধক যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যেমন আমার নিজের লাইফের কথা যদি আমি বলি, যে আমি মাধ্যমিক পর্যন্ত আমি অঙ্কতে একেবারেই ভালো স্টুডেন্ট ছিলাম না, সত্য কথা যেটা। আমি মাধ্যমিকে মাত্র 37 হয়েছে অঙ্কে, মানে বলতে লজ্জা নেই। কিন্তু আমি যখন ক্লাস 11-এ গেলাম, দেখা গেল আমার মানে যখন অঙ্কে থেকে আমি দূরে সরে গেলাম, আমার লাইফে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো আসলো, তখন আমার লাইফে টোটাল পরিবর্তন। যে স্টুডেন্টটা আমি সোনামুড়া এনসি স্কুলে 6-7 নম্বরে ছিলাম, সেই স্টুডেন্ট আমি আর্টসে মানে যখন 11-12 আসলাম, আমি আর্টসে 1 নম্বর হয়ে গেলাম আমার লাইফে। তারপরে কলেজে পলিটিক্যাল সায়েন্স, এমএ তে পলিটিক্যাল সায়েন্স আমি অল ত্রিপুরার মধ্যে টপ করলাম। তাহলে একটা সাবজেক্ট কোনো একটা স্টুডেন্টের লাইফে মানে ভালো নাই থাকতে পারে, তার মধ্যে হয়তো অন্য সাবজেক্টগুলোর মধ্যে তার মধ্যে প্রতিভা আছে। এই জন্য আমাদের গার্ডিয়ানরা যে মানে গার্ডিয়ানরা ডিসাইড করে নেয় যে আমার ছেলেটা এই সাবজেক্টে পড়বে, তার লাইফে এই মানে এইম অফ এম্বিশনটা এই হবে, তার লাইফে এইটাই সে করবে, এই যে বিষয়টা, এই ক্ষেত্রে আমি মানে ব্যক্তিগতভাবে মনে করি আমি আমাদের গার্ডিয়ান এবং আমাদের যারা আছে বাচ্চাদের অভিভাবক, তাদের এই বিষয়টা একটু মানে ইয়ে করা দরকার, যে বাচ্চা আসলে কোন দিকে তার প্রতিভাটা আছে, তার কোন দিকে আগ্রহটা আছে, ওই দিকে সহযোগিতা করা। তাহলে বাচ্চার জীবনে আমি মনে করি যে প্রকৃত যে মানে সে যেটা চাইছে ওইটা যদি তাকে করতে দেওয়া হয়, আমরা যদি সহযোগিতা করি, তাহলে সে খুব সহজে সার্থকতা পাবে। আর যদি আমরা জোর করে তাকে কিছু বানাতে চাই, তাহলে আমার মনে হয় অনেক সময় মানে মানে অর্ধেক পথেই কিন্তু তার জার্নিটা বন্ধ হয়ে যাবে। একটা সময় ছিল স্যার, আপনারা খেলাধুলা করতেন বা শৈশব থেকে কৈশোর বা যৌবনকালে খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন। তো খেলাধুলা প্লাস পড়াশোনা দুটোকে ব্যালেন্স করে আগেকার পড়াশোনা চলতো। এখন সময় মোবাইল অ্যাপস বা মোবাইল গেমগুলিতে আসক্ত বাচ্চারা, সেক্ষেত্রে মাঠের খেলাধুলা কিন্তু টোটালি তারা করছেন না। সেই বিষয়ে পড়াশোনা কি কোনো রকম ব্যাঘাত ঘটে কিনা? হ্যাঁ, পড়াশোনাতে ব্যাঘাত ঘটে, এবং এটা সামনের দিকে মানে সমস্যাটা আরো 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 মানে তীব্রতর হচ্ছে। কারণ যখন একটা বাচ্চা সারাদিন পড়াশোনা এবং ঘরে বন্দি থাকছে, দেখা যাচ্ছে খুব কম বয়সে সে এমন কিছু ডিজিজের বা এমন কিছু সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছে, যেটা দেখা গেল আগে 40 বছর বা 45 বছরের মানে লোকরা হতো আর কি। দেখা গেল এখন স্পন্ডালাইসিস, তারপরে বাচ্চাদের মধ্যে যে স্থূলতা মানে ওজন বৃদ্ধি পেয়ে যাওয়া খুব কম সময়ের মধ্যে, তারপরে সুগারের সমস্যাগুলো খুব বাচ্চাদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো, এগুলো কিন্তু শারীরিক কসরত না করার কারণে। আমরা আমাদের ছোটবেলাতে মাঠে ঘাটে খেলাধুলা করেছি, জমিতে কাজ করেছি, এরকম মানে কাজ করার ফলে বা আমাদের সময় খেলে বা আমাদের আগেও যারা ছিল ওরকম মানে বিষয়গুলোতে যুক্ত থাকার কারণে সমস্যাগুলো খুব কম ছিল। এখন বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো খুব বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের গার্ডিয়ানরা একটু সচেতন থাকা দরকার, যে বাচ্চাদেরকে পড়াশোনার পাশাপাশি তাদেরকে বিভিন্ন খেলাধুলা বা পরিবারের সঙ্গে বিভিন্ন কাজের সঙ্গে, যদি কোনো পরিবার বিভিন্ন কৃষিকাজের সঙ্গে যুক্ত, আমি মনে করি বাচ্চাদেরকে কৃষিকাজের সঙ্গে তাদেরকে ইন্ট্রোডিউস করানো দরকার। এগুলাতে সে অনেক কিছু শিখতে পারবে এবং তার মানে শারীরিক কষ্ট তাকে অনেক কিন্তু লাভবানই করবে। কলেজগুলোতে শিক্ষাদান করছেন, যুবকরা পড়াশোনা করছে, অনেকেরই ধারণা পড়াশোনা শেষে একটা ভালো চাকরি করা। তো শুধুমাত্র কি চাকরির উদ্দেশ্যে ছোটা পড়াশোনার লক্ষ্য, নাকি অন্যান্য দিকেও স্বাবলম্বী হতে পারে পড়াশোনার মাধ্যমে? একটা বিষয় হচ্ছে, সবাই তো আমরা চাকরি পাবো না, চাকরি সবার পক্ষে পাওয়া সম্ভব না। কিন্তু আমি যেটা বলবো আর কি, যে চাকরির জন্য তো আমরা চেষ্টা করছি না। আমি ব্যক্তিগতভাবে 2012 থেকে মানে সোনামুড়ার এডুকেশন ফিল্ডে আছি, মানে দেখছি আর কি, যে স্কুল কলেজের বিভিন্ন স্টুডেন্টদেরকে আমি দেখছি। তো এখনকার যে পড়াশোনার যে ধরনটা,
যে মানে কিছু করার যে মানসিকতাটা, এটার মধ্যেও তো আমার কাছে প্রশ্নবোধক লাগছে। কেন প্রশ্নবোধক লাগছে? যে যেমন একজন স্টুডেন্ট যে পড়াশোনার, যে তুমি লক্ষ্য করবে সন্ধ্যা বাত্তির পরে বা আমাদের যে মাগরিবের নামাজের পর প্রত্যেক বাড়ি থেকে পড়ার আওয়াজ আসতো। এখন তুমি যেই কোনো এলাকাতে যাও এরকম পড়ার আওয়াজটা পাওয়া যায় না। এখন 9-এ পড়ে 10-এ পড়ে স্টুডেন্টরা প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু মোবাইল নিয়ে বসে আছে। এখন তুমি যদি লক্ষ্য করে দেখবে, যাই কিছু পড়ালেখা করছে রেজাল্ট হচ্ছে বেশিরভাগ মেয়েদের। 100 জনের মধ্যে 80 জন মেয়েরা পড়াশোনার সঙ্গে যুক্ত বা মেয়েরা ভালো রেজাল্ট করছে। ছেলেদের সংখ্যাটা 20-র মধ্যে চলে এসে, বিশেষত 9-10 আমাদের সুনামের অবস্থা যদি আমি বলি, 9-10-11-12 পর্যন্ত মানে ছেলেদের পড়াশোনার সঙ্গে যুক্ত নেই, পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, বা যদিও থাকছে নামমাত্র, শুধু পরীক্ষার সময়গুলোতে গিয়ে পরীক্ষা দিচ্ছে, যাই দিল এরকম এরকম আর কি। মানে কিছু একটা করার যে মানসিকতা এটা নেই। এখন চাকরির পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে যেমন ট্যাট পরীক্ষা বলো বা জেআরবিটি পরীক্ষা বলো, হাজার হাজার লোক বসছে, কিন্তু দেখা গেল মানে 43,000 পরীক্ষা দিল ট্যাটে, লাস্ট 43,000-এর মধ্যে দেখা গেল মাত্র 1100-1200 লোক টিকছে, 90 কাট অফ মার্ক পাচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে বেস দুর্বল, বেসিক নেই আমাদের। কারণ আমরা পড়াশোনাটা মানে টোটাল ছেড়ে দিয়েছি, পরীক্ষা আসলে নামমাত্র 2-1 দিন পরে পরীক্ষাটা দিচ্ছি। তো এত করে তো আমাদের বেস তৈরি হচ্ছে না। একটা এডুকেশন স্টুডেন্ট, একটা পলিটিক্যাল সায়েন্স, তার যে মেইন বেস এগুলো সে জানে না। এখন ট্যাটের যে পরীক্ষা হয়, ট্যাট 1 ট্যাট 2, এগুলাতে সাবজেক্ট কি? সাবজেক্ট এডুকেশনে পেডাগজি, সাবজেক্ট বাংলা থাকছে, ইংলিশ থাকছে, পলিটিক্যাল সায়েন্স থাকছে। এগুলো তো আমরা মানে পরীক্ষা কেন্দ্রিক জাস্ট নামমাত্র কিছু পরে পরীক্ষাগুলো দিচ্ছি, সারা বছর পড়াশোনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাহলে এই যে আমরা ঘাটতিটা থেকে গেল, এই যে আমরা পড়াশোনাটা থেকে দূরে থেকে গেলাম, আমাদের মেইন কিন্তু বেসটা কিন্তু দুর্বল থাকছে। আর বেস দুর্বল থাকার জন্য আমাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাগুলো আমরা টিকছি না। আমরা যদি লক্ষ্য করি বিহার, উত্তরপ্রদেশ, ওইসব জায়গাতে আমরা বলি বিহার একটু অনুন্নত, কিন্তু অথচ বিহার আইপিএস বেশি। কেন? কারণ তাদের যে যারাই কলেজে পড়ছে, কলেজে পড়ার পাশাপাশি তারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য কিন্তু নিজেকে তৈরি করছে, তারা ওইগুলো নিয়ে ভাবছে। কিন্তু আমাদের যারা কলেজে পড়ছে বা আমাদের যারা স্কুলে পড়ছে, তারা এই যে জীবনে যে কিছু করা, এগুলোই তারা ভাবছে না। তা আমি অনুরোধ করব যে যারা আছে বর্তমানে 11-12 বা কলেজে যারা পড়ছে, যে জীবনে কিছু করতে গেলে আগে কিন্তু আমার ভাবতে হবে। আমরা যারা যে যে ফিল্ডে আছে, ব্যবসায়িক হোক বা কৃষক হোক বা ছাত্র হোক বা শিক্ষক হোক, প্রত্যেকে তার জীবনে কিন্তু একটা লক্ষ্য থাকা লাগে। কৃষক যে জমিতে কফি লাগাবে, কফি লাগানোর জন্য তার কিন্তু পরিকল্পনা লাগে কিছু। যে ব্যবসা করবে, যে যে ব্যবসায়ী করুক, ব্যবসার কিন্তু একটা পরিকল্পনা থাকে। ঠিক এজ এ ছাত্র হিসেবে আমারও জীবনে যদি কিছু করতে, আমারও কিন্তু জীবনে একটা পরিকল্পনা লাগবে। আর এই পরিকল্পনার অভাব আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, এবং যেই কারণে কিন্তু আমাদের পরবর্তীতে আমরা কলেজ কমপ্লিটের পরে আমরা কিছু করতে পারছি না, আমরা বেকার বলছি নিজেকে। তা আমি এত বছর পড়ালেখা করার পর যদি নিজেকে বেকারই বলতে, আমি কি পড়ালেখা করলাম? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য আমরা বেকার যদি এই শব্দটা যদি আমার জীবনে যুক্ত হতো মানে করতে না দিই, তাহলে কিন্তু আমার পরিকল্পনা লাগবে, এবং পরিকল্পনা হয়েছে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। স্যার, বেস দুর্বল যে প্রসঙ্গটা তুললেন, সেক্ষেত্রে কি কোথাও শিক্ষার যে বেসরকারীকরণ যেটা আছে, ধরুন কোথাও বাইরে গিয়ে বিএ ট্যাড এর মতো যে কোর্সগুলি করে আসছে, সেক্ষেত্রে কি কোথাও প্রভাব ফেলছে কিনা? আসলে এটা বলতে গেলে একটু কন্ট্রোভার্সি, কিন্তু ব্যাপারটা কন্ট্রোভার্সি হলো আমি অতটুকু বলবো যে আমাদের গতানুগতিক যে পড়াশোনার যে পদ্ধতিটা ছিল, বা যেটা আমাদের রেগুলার মোডের পড়া, যেটার সঙ্গে যুক্ত থাকা এবং কন্টিনিউয়াসলি পড়া, ওইটাতে যেরকম ভাবে একটা বেস তৈরি হয়, আমরা হঠাৎ হঠাৎ কোনো একটা বিষয়ের সঙ্গে যুক্ত হলাম, জাস্ট মাত্র পরীক্ষার সময় মানে পরে একটু পরীক্ষা দিলাম, এত করে কিন্তু বেস তৈরি হয় না। বেস তৈরি হতে গেলে কিন্তু কন্টিনিউয়াসলি পড়ার সঙ্গে যুক্ত থাকতে হয়। আমি সবসময় আমার ক্লাসগুলোতে সবসময় আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমার জীবনে যদি ভালো রেজাল্ট তুমি চাও বা জীবনে কিছু করতে চাও, তাহলে 1 নম্বর তোমার পড়ার সঙ্গে যুক্ত থাকতে হবে। তুমি বেশি না পড়ো, পার ডে 1 ঘন্টা পড়ো। আমি একসঙ্গে 1 মাসে মানে দিনে 10 ঘন্টা পড়াচ্ছে, প্রতিদিন 1 ঘন্টা পড়া উত্তম। আমি প্রত্যেকদিন 1 ঘন্টা পড়বো, পরীক্ষা আসলে আমার 1 ঘন্টা পড়লে হবে, যদি আমি কন্টিনিউয়াসলি পড়ার সঙ্গে যুক্ত থাকি। আর যদি কন্টিনিউয়াসলি যুক্ত না থাকি, শুধু পরীক্ষা কেন্দ্রিক পড়াপড়ি, আমি দেখা গেল পরীক্ষার আগে 3 রাত্র পার মানে 10 ঘন্টা করে পড়লাম, যাই পড়লাম পরীক্ষার হলে গিয়ে টুকটাক কিছু লিখলাম, পরে সব ভুলে গেলাম। এই জন্য কন্টিনিউয়াসলি পড়ার যে একটা গুরুত্ব, এবং কন্টিনিউয়াসলি পড়াতে যে আমার একটা মূল যে জায়গা তৈরি হয়, সেটা কিন্তু হঠাৎ পড়ায় কিন্তু তৈরি হয় না। আমাদের যারা আছে সবাইকে এটা বোঝা দরকার যে পড়াশোনা করতে গেলে কন্টিনিউয়াসলি আমাদের যুক্ত থাকতে হবে। আমরা যদি শিক্ষা প্রসঙ্গ ছেড়ে যদি আপনার সামাজিক কাজকর্মের দিকে একটু কথা বলি, তো সেক্ষেত্রে আপনি প্রথম অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন? আসলে সামাজিক কাজটা আমি আমার স্কুল লাইফে এনএসএস, আমাদের এনসি স্কুলে নারায়ণচন্দ্র সাহা স্যার ছিলেন। কলেজে যখন গেলাম এনএসএস পেলাম পিত্যজ্যোতি স্যারকে। তো উনাদের কাছ থেকে মানে স্কুল কলেজ লাইফে মানে এই যে সামাজিক কাজগুলো ওনাদের সঙ্গে গিয়ে গিয়ে বিভিন্ন এলাকাগুলোতে যখন আমরা মানে এই কাজগুলো করতাম, তখন নিজের কাছে ভালো লাগতো এবং মনে হতো যে জীবনে যদি নিজে যতটুকু পারি চেষ্টা করব। তো ওই যে মানে শুরুয়াতটা ওইখান থেকেই।
তো ওইখান থেকে মানে শিক্ষাটা ওইখান থেকে নেওয়া, ওইখান থেকে নেওয়ার পরে এখন নিজে যতটুকু পারছি, আসলে আমরা তার কতটুকু করতে পারছি, নিজের সাধ্য মতো যতটুকু পারছি চেষ্টা করছি। এবং আমি চেষ্টা করছি যে আমার ব্যক্তিগত পাশাপাশি আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, আমার ছোট ভাইরা বা যারা পরিচিত আছে, তাদেরকে এই লাইনে যুক্ত করার। এবং এই লাইনে যুক্ত করলে কি হবে, আমি কবির হোসেন, আমি চেষ্টা করলে হয়তো 10 জন লোককে সহায়তা করব, কিন্তু আমার যদি সঙ্গে যদি এরকম আমি 100টা ছেলেকে যদি এই মানসিকতার করতে পারি, তাহলে মানে এই 100টা ছিল আর তারাও যদি 2 জনকে করে, তাহলে কিন্তু আরো 200 জন লোক কিন্তু উপকৃত হবে। ওই মানসিকতা থেকে আমি বরাবর চেষ্টা করি যে আমি নিজে যতটুকু পারি করার, তার পাশাপাশি ইয়ং যারা আছে তাদেরকে যুক্ত করার, যাতে আমাদের প্রত্যেকটা মানে এলাকাতে অন্তত 2-4 জন এরকম তৈরি হয়, যাতে আমাদের যারা একেবারে অসহায় আছে তাদের পাশে যাতে আমরা দাঁড়াই। সত্যিকার অর্থে আমার কাছে খুব ভালো লাগে যে এখন কুলুবাড়িতে বা এই যে আমাদের কাঠালিয়াতে, ধনপুরে, আমাদের এই যে মেলাগড়ে বা উরমাইতে এরকম অনেকগুলো ছেলে তৈরি হয়েছে, যারা এই কাজগুলোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করে, আমাকে বলে, আমিও তাদের সঙ্গে যুক্ত হই। তো আমার কাছে যেটা ভালো লাগে যে তারা অনেক উদ্যোগটা গ্রহণ করছে, এবং আমি চাইছি যে আমি যতদিন বেঁচে থাকবো যে আমি এই কাজটা করে যেতে, কারণ এটার মতো শান্তি পৃথিবীতে কিছুতে নেই। এটা একদম শান্তির জায়গা। স্বপ্নপূরণ সামাজিক সংস্থা কতগুলো তরুণ প্রজন্মকে নিয়েই কাজ করছে বর্তমান সময়ে। তো তাতে করে কি মনে হয় যারা আপনার সঙ্গে যুক্ত হচ্ছে বা যারা সামাজিক কাজকর্মে যুক্ত হচ্ছে, বর্তমান সময় নেশার করাল গ্রাসে কিন্তু নিমজ্জিত যুব সমাজের একাংশ, তো এই সামাজিকতার মাধ্যম দিয়েই কি তারা ওই পথ থেকে মানে বেরিয়ে আসতে পারবে কিনা? আমার যেটা মনে হয় যে আসলে আমরা যখন কাউকে রাস্তা দেখাতে যাব, তাহলে কিন্তু আগে আমি ঠিক হতে হবে। তো এই জন্য যখন সংস্থার কাজে যারাই যুক্ত হয়, সবাই কিন্তু অন্যকে সহযোগিতা করার, অন্যকে ভালো একটা কিছু মানে করার জন্য, অনুপ্রাণিত করার জন্য কিন্তু চেষ্টা করে। এখন এটা করতে গেলে আগে তার নিজের মধ্যে পরিবর্তনটা আসতে হয়। তো আমি ব্যক্তিগতভাবে দেখেছি আর কি, অনেক ছেলে মেয়ে মানে ছেলেরা যারা মানে বিশেষত নিজেরা খুব স্পিডি বাইক চালাতো, নিজেরা খুব চুলের খুব মানে পেকম মানে কাঠা চুল ছিল। তো এইগুলা কাজ করার মানে মাধ্যমে অনেকের মধ্যে কিন্তু আমি পরিবর্তন লক্ষ্য করছি, যে যারা নিজেরা আগে একটু নিজেরা মানে উচ্ছৃঙ্খল বা উন্মত্ততার সঙ্গে যুক্ত ছিল, এই সামাজিক কাজগুলোর সঙ্গে যুক্ত হতে তাদের মধ্যে অনেক পরিবর্তন এসে। যেমন তুমি লক্ষ্য করবে যে এই যে ইমার্জেন্সি ব্লাড গ্রুপ বলে একটা গ্রুপ কাজ করছে, আমি নিশ্চয়ই তুমি চিনো সাইফুল, সাদ্দাম বা আমাদের ওই যে সাব্বির, তারা কিন্তু আমি যখন কলেজে ফার্স্ট এসে মানে এজ এ পার্ট টাইম তখন কিন্তু তাদেরকে পেয়েছি। তাদের মতো ছেলেরা কিন্তু একটা গ্রুপ তৈরি করেছে, এবং তাদের সঙ্গে যুক্ত থেকে আমরা কাজ করছি, নিজের কাছে খুব ভালো লাগে। এবং আজকের দিনে ওইদিকে এই যে ধনপুরে টিটন, মন্নান, তারা একটা সংস্থা খুলেছে, তারা কাজ করছে। ওইদিকে কুলুবাড়িতে আমাদের শাকিল, তারপরে হানিফ, তারা একটা গ্রুপ করেছে, তারা কাজ করছে। গত কয়েকদিন আগে এই ইয়ে থেকে আমাদের দুর্লভ নারায়ণ থেকে একটা গ্রুপ এসেছিল আমার কাছে, যে তারা এরকম একটা কাজ শুরু করতে চায়। আমি তাদের সংস্থার নামটা মানে ফাইনাল করে দিয়েছি, মানে তারা আমার সঙ্গে কথা বলে আমার নামটা তারা খুব খুশি হয়েছে। তো এই কয়েকদিনের মধ্যে তাদের একটা সংস্থা কিন্তু ওপেন হবে। তো এই যে প্রত্যেকটা এলাকাতে এই যে গ্রুপগুলো তৈরি হচ্ছে, এতে করে এক তো অসহায় মানুষের সহায়তা হবে, পাশাপাশি আমাদের সমাজের যে বিভিন্ন মানে নেশা সহকারে যে বিভিন্ন কুসংস্কার বা বিভিন্ন সমস্যাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলো আমরা আস্তে আস্তে মানে পরিবর্তন করতে পারবো, এটা আমার আশা। এই ক্ষেত্রে সরকারি দৃষ্টিভঙ্গি কি সামাজিক সংস্থাগুলোর উপর পড়া দরকার কি মনে করছে, যে আগামী দিনে কাজ করতে গেলে যদি সরকার থেকে ছোট ছোট সাহায্যগুলি পাওয়া যায়, কিভাবে সামাজিক সংস্থাগুলো এগোতে পারবে? আমি মানে ব্যক্তিগতভাবে যেটা মনে করি এবং আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে আমি দেখেছি লাস্ট গত 1-2 বছর আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় মানিক শাহ মহোদয়, উনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে একটা সভা করেছিলেন, এবং ওইখানে তাদেরকে সামাজিক যে বিভিন্ন সমস্যাগুলো আছে বা সমাজের ভালো কিছু করার জন্য ওনাদেরকে অনুপ্রাণিত করেছিলেন। আমি স্যারকে অনুরোধ করব এবং পাশাপাশি প্রশাসনকে অনুরোধ করব, বিভিন্ন এলাকাগুলোতে এরকম যারা কাজ করছে, অনেকে রেজিস্টার্ড আছে, অনেকে আনরেজিস্টার্ডও কাজ করছে, তাদেরকে মানে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, যে এই যে আমাদের সমাজের যে এই যে সমস্যাগুলো আছে, এগুলো থেকে আমরা উত্তরণের জন্য ব্যক্তিগতভাবে বা প্রশাসন একলা কিন্তু এগুলো সমস্যার সমাধান করা কোনো মতে সম্ভব না। এটা করতে গেলে আমাদের সমাজের মধ্যে যারা ইয়ংরা আছে, যারা এরকম ভালো কাজের দিকে অনুপ্রাণিত, মানে ভালো কাজ করতে চায়, তাদেরকে কিছুটা অনুপ্রাণিত করা, উৎসাহ দেওয়া। তাহলে মনে হয় যে গভর্নমেন্ট এবং আমাদের যে ইয়ং জেনারেশন নতুন যারা আছে, তাদের প্রচেষ্টায় এটা কিন্তু পরিবর্তন হবে। কারণ বেশিরভাগ নেশার করাল গাছ কিন্তু ইয়ংরাই কিন্তু যুক্ত। তা আমরা ইয়ংদেরকে পরিবর্তন করতে গেলে ইয়ংদের মাধ্যমেই কিন্তু করতে হবে। একেবারে শেষভাবে যদি জানতে চাইবো যে শিক্ষা এবং সামাজিকতা দুইয়ের সমন্বয়ে যুব সমাজদের প্রতি আপনার শেষ বার্তা কি থাকবে? আমি আমি প্রথমত একটা আমাদের যারা গার্ডিয়ান আছেন, গার্ডিয়ানদের প্রতি একটা অনুরোধ থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটা খুব ফিল করছি,
বাচ্চাদের প্রতি আমাদের উদাসীনতা, বাচ্চারা কি করছে, কোথায় যাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এই একটা উদাসীনতা কিন্তু আমাদের প্রজন্মটাকে শেষ করে দিচ্ছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার যেটা মনে হয়। দ্বিতীয়ত আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে খুব কম বয়সে বাচ্চারা টাকার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। একটা টাকাটা জীবনের সর্বশেষ কথা না কিন্তু, কারণ টাকার ইউটিলাইজেশনটাও কিন্তু জানতে হবে। এখন একটা বাচ্চা যখন, তার কাছে যদি লাখ লাখ কোটি কোটি টাকা আছে, সে টাকাটার ইউটিলাইজেশন জানবে না, এবং সে মানে এমন দিকে ধাবিত হবে যেটা তার নিজের ভবিষ্যৎ এবং পরিবার সবাইকে কিন্তু একটা মানে বাজে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তার ভবিষ্যৎটা কিন্তু তার টপ মানে সমস্যার সম্মুখীন হবে, পরিবারটাও কিন্তু শেষ হয়ে যাবে। এই জন্য পরিবার এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা এবং তাদেরকে এমন কিছু রাস্তা দেখানো যে আসলে আমাদের যে আলটিমেট গোলটা কিন্তু হঠাৎ বড় লোক হওয়া না। আমাদের আলটিমেট গোল কিন্তু অনেক লম্বা হওয়া উচিত। যে আমাদের জীবনে টাকা কম থাকুক কিন্তু আমরা সম্মানের সহিত বাঁচবো, আমাদের জীবনে টাকা কম থাকুক কিন্তু আমাদের যাতে এই সমাজ, এই পরিবেশটা যাতে ঠিক থাকে। আমি আরো দুই একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে ইদানিং সময় আমি লক্ষ্য করছি যে আমাদের যে স্কুলগুলো আছে, স্কুলগুলার মানে শুরুয়াতে, এবার কাঠালিয়া বলো, সোনামুড়া বলো, একটা অংশ ছেলেরা এমন ভাবে রাস্তা দিয়ে বাইক চলাচল করে, আমাদের মেয়েরা স্কুলে যেতে পারছে না। গত পরশু দিনের ঘটনা, আমি আমার স্কুলের এক গার্ডিয়ান এসে বললো যে আমার মেয়েটাকে আমি স্কুলে ছাড়া আর পাঠাবো না। কেন সমস্যা? বলছে যে এরকম ছেলেরা এরকম সমস্যা তৈরি করে। এখন এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে, যদি আমরা সবাই মিলে এই বিষয়টাতে একটু গুরুত্ব না দিই, তাহলে কিন্তু পরিবেশ, আজকে তোমার মেয়ে, কালকে কিন্তু আমার মেয়েও এই সমস্যার সম্মুখীন হবে। টোটাল সমাজ ব্যবস্থা কিন্তু বিষাক্ত হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের গার্ডিয়ানরা এই জায়গাগুলো কিভাবে সমাধান করা যায়, এই চেষ্টাটা কিন্তু আমাদের রাখতে হবে। এবং আমরা সর্বোপরি শিক্ষা ছাড়া আমাদের উপায় নেই। যেই কোনো জাতি যতটুকু উন্নত হয়েছে শিক্ষার মাধ্যমে হয়েছে, শিক্ষা ব্যতি রেখে কোনো কিছুর ডেভেলপমেন্ট সম্ভব না। এই জন্য শিক্ষাটা আমাদের মেইন আলটিমেট গোল, শিক্ষা আমাদের মেইন স্তম্ভ। শিক্ষার উপর বেস করে যদি আমরা চলি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সমাজের আমরা যে সমস্যাগুলোর কথা ভাবছি এগুলো দূর হবে। আর যদি আমরা শিক্ষাটা থেকে দূরে সরে যাই, তাহলে এই সমস্যাগুলো ক্রমশ বাড়বে, আমরা আরো পিছিয়ে যাব। একেবারে শিক্ষার উপর বেস করে বা শিক্ষিত জাতি কিন্তু সুস্থ সমাজ গড়তে পারেন। শিক্ষা এবং সমাজ ব্যবস্থা দুইয়ের সমন্বয়ে শ্রদ্ধেয় শিক্ষক কবির হোসেন কিন্তু সোনামুড়ার গর্ব। এবং আজকে ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।